This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। বেঙ্গল ব্রেকিং নিয়ে আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, আজকে বেঙ্গল ব্রেকিং এর শুরুতেই আমি দর্শকদের মহানন্দার পারে নিয়ে যাব, যেখানে অনেকেই মহানন্দে ঘাঁটি গেড়ে বসেছিলেন। আমার আপনার ভাত কাপড়ে ভাগ বসিয়েছিল অনুপ্রবেশকারীরা। SIR এর ওষুধ পড়তে লক্ষ্মীর ভান্ডার রেশন ছেড়ে তারা উধাও হয়ে গিয়েছে। শিলিগুড়ি লাগোয়া পোড়াঝাড়ে এমনই শতাধিক মানুষের এখন খোঁজ মিলছে না, যা নাকি বাংলাদেশিদের ঝাড় হয়ে উঠেছিল এই পোড়াঝাড়। এখন সেখানে BLOর থেকে ফর্ম নেওয়ারই কোনো লোক নেই। এখনো মোটামুটি 30টা মতো ফর্ম আছে। আইডিয়া কেউ নিচ্ছে না। না, কেউ নিচ্ছে না। এখন আমি অনেক চেষ্টা করেছি। আমার ডান দিকে এটা মহানন্দা নদীর বাঁধ, আর বাঁদিকে এটা নদীর চর দখল করে গত কয়েক বছরে গজিয়ে ওঠা কলোনি। হঠাৎ কলোনি, এখন হঠাৎ বেপাত্তা। ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধন শুরু হতেই ভোজবাজির মতো উধাও মহানন্দা পাড়ের বেশ কিছু মানুষ, যাদের মাসখানেক আগেও দেখেছেন এলাকাবাসী। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মধ্যে পোড়াঝাড়। এখান থেকে 10 কিলোমিটার গেলেই বাংলাদেশ, বেশ কয়েক কিলোমিটারের মধ্যে ভুটান নেপাল সীমান্ত। এলাকাবাসীর দাবি 4 থেকে 5 বছর আগে থেকে শুরু হয় অনুপ্রবেশ। প্রায় 5000 বাসিন্দার এই এলাকায় বাস, কিন্তু SIR এর ফর্ম নিয়ে গিয়ে 100 জনের হদিশই পাচ্ছেন না BLOরা। বাড়িরও খোঁজ পাচ্ছেন না। বাড়িরও খোঁজ পাচ্ছে না, কিন্তু ভোটার লিস্টে নাম থেকে। হ্যাঁ, নাম আছে। এরা হচ্ছে বাড়ি করে চলে গেছে সেরকম বলছে। হ্যাঁ, ওরা যার যার বাড়িতে চলে গেছে। বাংলাদেশে বলছে এখন 2-4 জন আছে আর কি। এলাকার বাসিন্দাদের দাবি অনুপ্রবেশকারীদের জন্যই গজিয়ে ওঠে আস্ত কলোনি। জমির দাম হু হু করে বাড়তে থাকে, কিন্তু SIR নিয়ে স্থানীয়দের একাংশের আগ্রহ নেই। ফর্ম দেওয়ার জন্য হাত দিচ্ছেন BLO, কিন্তু নেবেন কে? কম আছে, 1-2টাই আছে যেগুলো আমি মানে আর কি এখনো ট্রেস করতে পারছি না। ঘর বাড়ি যে কাদের অ্যাকচুয়ালি সেটাও তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অনেকে তো জমি কিনে টিনের চালা তুলে রেখে দিয়েছে না। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা স্বরূপনগরের হাকিমপুর কিংবা মধ্যম গ্রামে SIR এর গুতোয় ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারীদের। এবার উত্তরবঙ্গ থেকেও কি বাংলাদেশে ফেরার হিড়িক? যখন রাজ্য জুড়ে SIR এর ফর্ম ফিল আপ করার হিড়িক দেখা যাচ্ছে, তখন ফর্মই নিতে আগ্রহ দেখাননি অন্তত 100 জন। কোথায় তারা? সেই খোঁজ করতে গিয়ে কিন্তু এই নতুন তত্ত্ব সামনে আসছে উত্তরবঙ্গের ক্ষেত্রেই। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, পোড়াঝাড়। আজ সকালে বাংলায় ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশে পায়ের তলার মাটিও। পায়ের তলার মাটি আরো কিছু মানুষের কেঁপেছে, বলা ভালো কাঁপছে এখনো, যারা বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে এসে ঘর সংসার বেঁধেছিল। সারের চাপে তাদের পায়ের তলাতেও এখন ভূমিকম্প। কিন্তু কিছু মানুষ কি আগে থেকে এই কাপড়ের আঁচ পেয়েছিলেন? মধ্যম গ্রামের একটা ঘটনা যে সেদিকেই ইঙ্গিত করছে, দেখুন। গেটে তালা, হাত দিয়ে বাড়ির ভেতরে চোখ রাখলেই স্পষ্ট বেশ কিছুদিন এ বাড়িতে মানুষের আনাগোনা নেই। থাকবেই বাকি করে। বাড়ির মালিক বাংলাদেশি। স্যার রাস্তায় নামতেই সরে পড়েছেন। বাংলাদেশ থেকে মধ্যমগ্রামের মোল্লাপাড়া এসে জমি কিনে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেছিলেন বাংলাদেশি রবিউল ইসলাম। বাড়িতে 5 জন, 2 জনের নামও উঠে গিয়েছিল ভোটার লিস্টে। বাকিদের বয়স না হওয়ায় নাম ওঠেনি। দেশ ও রাজ্যের সরকারি সুযোগ সুবিধার দিকে দিব্য হাত বাড়িয়ে দিয়েছিল রবিউল। লক্ষ্মীর ভান্ডারের টাকাও পেয়েছে এই পরিবার, কিন্তু স্যার বিহারে আসতেই টনক নড়ল। বলা ভালো, আগাম ভূমিকম্পটা টের পেয়ে গিয়েছিল রবিউল। বিহারে SIR শুরু হতেই মনে ভয়, বাড়ি বিক্রির পরিকল্পনা শুরু। বাংলায় SIR শুরু হতেই বাড়ি বিক্রি। BLO দরজায় পৌঁছানোর আগেই পগার পার। শুনেছিলাম যে বাংলাদেশে নাকি বাংলাদেশি এই SIR ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে। ভয় পাচ্ছিল। হ্যাঁ, বিহারের যে SIR শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে, যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। 10-12 বছর ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল লক্ষ্মী ভান্ডার ছিল। মানে বিহারে যখন শুরু হয়েছে সেই ভয়তে এরা একটা চিন্তা ভাবনা করে আর থাকবো না। 10 থেকে 12 বছর দিব্য ভারতে কাটিয়ে ভোট টোট দিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে এবার হাওয়ায় মিলিয়ে গেল বাংলাদেশি।
স্থানীয়রা সবই জানেন, কিন্তু মজার বিষয় মধ্যমগ্রাম পুরসভার মধ্যে ঘাঁটি গেড়ে বসাই বাংলাদেশি সম্পর্কে প্রশাসনের কেউ কিছুই জানতে পারেন না। গোটা রাজ্যে এমন আর কত মধ্যমগ্রাম আছে? স্যার কি পারবে সব ভুয়ো ছাত্রদের ধরতে? মধ্যমগ্রাম থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। 2024 সালে রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল সমুদ্র সাথী প্রকল্প, কিন্তু 2 বছর পার হতে চললেও কোনো মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধে পাননি বলে অভিযোগ। এখানেও সেই দুর্নীতির অভিযোগ উঠছে। সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে পথে নেমেছেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা। 80 কিলোমিটার পদযাত্রা শেষে কাঁথিতে আজ ডেপুটেশন জমা দিলেন তারা। মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। 2024 সালে রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল রাজ্য সমুদ্র সাথী প্রকল্প। রাজ্যের ছোট মৎস্যজীবীদের জন্য বাজেটে বরাদ্দ হয়েছিল 200 কোটি টাকা। রাজ্যের প্রায় 3 লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা, কিন্তু সমুদ্র সাথী প্রকল্প কি আদৌ দিনের আলো দেখতে পেয়েছে? বছরখানেক আগে ডায়মন্ড হারবারে মৎস্যজীবীরা অভিযোগ করেছিলেন প্রকল্পের কথা ঘোষণা হলেও কোনো টাকা তারা পাননি। উল্টে মৎস্যজীবী নন এমন মানুষ প্রকল্পের তালিকায় নাম লিখিয়েছেন। কিছু এমন কিছু লোক আছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। বছরখানেক বাদেও ছবিটা বদলায়নি। এবার প্রতিবাদের ছবি বিরোধী দলনেতার গড় পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রাম থেকে 80 কিলোমিটার পদযাত্রা করে কাঁথিতে ডেপুটেশন জমা দিলেন মৎস্যজীবীরা। সমুদ্র সাথী প্রকল্পে বলা হয়েছিল 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন মৎস্যজীবীদের জন্য সমুদ্র বন্ধ। 2 মাসের জন্য মৎস্যজীবীদের ভাতা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে 5,000 টাকা করে, 2 মাসে 10,000 টাকা ভাতা দেওয়া হবে। প্রতি পরিবারের থেকে একজনকে প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু সমুদ্র বন্ধের 2টো পর্ব পার করলেও কারো অ্যাকাউন্টে টাকা আসেনি। পূর্ব মেদিনীপুর থেকেও একই অভিযোগ। অন্য পেশার অনেকেই নাম তুলেছেন এই প্রকল্পে। মৎস্যজীবী সংগঠনের নেতা তমাল তরু দাস মহাপাত্র অভিযোগ করছেন। তিনি আবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কিছু বিলম্ব হচ্ছে। মূল কারণ হচ্ছে বহু অমৎস্যজীবী এই প্রকল্পের কার্ড বানিয়ে ফেলেছেন। দুর্নীতি ঠেলায় কি প্রকল্প লাগুই হলো না? জেলার বিজেপি নেতৃত্ব কি বলছেন? মৎস্যজীবীদের মুখ্যমন্ত্রী পুরো ধোঁকা দিয়েছেন, আর আজকে তৃণমূলের নেতারাই তাদের সরকারের বিরুদ্ধে, তৃণমূলের সমর্থকরাই তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। সমুদ্র আপাতত সাথী হারা। দুর্নীতির ঢেউ কাটিয়ে প্রকল্প কি আদৌ দিনের আলো দেখবে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। সরকার তৃণমূলের তারাই ঘুরিয়ে তৃণমূল পরিচালিত পুর বোর্ডকে বলছে অপদার্থ। পুরুলিয়া পুরসভাকে শোকজ করেছে পুর নগরায়ণ দপ্তর। অর্থাৎ পুরুলিয়া তৃণমূল নেতৃত্ব অস্বস্তিতে থাকলেও কোথাও কি মজা নিচ্ছে বিজেপি? দেখুন, এত স্টাফ থাকা সত্ত্বেও শহর পরিষ্কার হচ্ছে না, নিয়মিত জল আসছে না। খোদ তৃণমূল কাউন্সিলরই মানছেন শহরে এত্তা জঞ্জাল। পানীয় জল মিলছে না ঠিক মতো। তৃণমূল পরিচালিত পুরসভার হতশ্রীর হাল দেখে বসে নেই পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুরসভার 150 বছর পূর্তির মুখে পরিষেবা নিয়ে পুরুলিয়া পুরসভাকে শোকজ পুর ও নগর উন্নয়ন দপ্তরের। পুরবাসিন্দাদের একাংশের অভিযোগ, বেনিয়ম আর পুরুলিয়া পুরসভা যেন সমর্থ। কখনো অস্থায়ী কর্মীরা বেতন না পেয়ে কর্মবিরতি, কখনো আবার পানীয় জলের টাকা দিয়েও জল না পাওয়া, কিংবা আবাস যোজনার টাকা আটকে থাকা। পাশাপাশি রাস্তায় পড়ে থাকা জঞ্জাল ঠিক মতন পরিষ্কার না হওয়া, নিকাশির হাল খারাপ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এই অভিযোগের তালিকাটা এমনই লম্বা। এ মাসের শুরুর দিকে শহরবাসীর পক্ষ থেকে পরিষেবা নিয়ে অভিযোগ জমা পড়ে পুর ও নগর উন্নয়ন দপ্তরে। সূত্রের দাবি, সেই অভিযোগের ভিত্তিতেই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জল সমস্যাটা ছিল ওয়ার্ডে ওয়ার্ডে, আমার ওয়ার্ডেই আছে, তনুপুর ওয়ার্ডে। ময়লা তো এক এক সময় ময়লার গাদ হয়ে পড়ে আছে। যে প্রচুর লোক ঢুকিয়ে রেখেছে, তাদের বেতনই দিতে পারে না।
তো পৌরসভা চালাবে কি? আর এই চিঠি ঘিরে চলছে পুরুলিয়ার পুরো রাজনীতি। পুরো বোর্ডের সদস্যদের সরে যাওয়ার দাবি জানিয়েছে বিজেপি। ওদের যখন মতের মিল নেই তো কাজ কি করে হবে? কাউন্সিলরদের পেছনে মনে 1-1.5 লাখ টাকা তেলেই চলে যায়। কি কাজ আছে টাউনটার মধ্যে 5 কিলোমিটার এরিয়ার মধ্যে কাজ? অত তো যায় কি? সব ঘুরতেও যায়, ঘুরে বেড়ায়। 2022-এ পুরো ভোটে পুরুলিয়ায় 23টি ওয়ার্ডের মধ্যে 20টি ওয়ার্ডে জেতে তৃণমূল। বিজেপি পায় 3টি আসন। কিন্তু মাত্র 2 বছর পর লোকসভা ভোটে 21টা ওয়ার্ডে লিড পায় বিজেপি। মাত্র 2টি ওয়ার্ডে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই পরিস্থিতিতে পরিষেবা নিয়ে শহরবাসীর ক্ষোভের আঁচ কি পড়বে 26-এর ভোটে? বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন 2016-এর পর থেকে পুরুলিয়া বিধানসভায় জেতেনি তৃণমূল। জোড়া ফুলের গলায় এখন থেকেই দুশ্চিন্তার শুরু। লোকসভায় খারাপ দিয়েছে, আর বিধানসভা আসছে সেখানে দেখুন এই পারফরমেন্স হবে। পারফরমেন্স খারাপ। আমি একজন সরকারি কাউন্সিলর হয়ে আমিও বলছি যে আমি আমার নিজের কাজে আজকে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেছে। তবে কি পুরুলিয়া শহরে পুরোপুরি ব্যর্থ তৃণমূল? প্রশ্নের মুখে পুরসভার চেয়ারম্যান মুখ লুকোচ্ছেন। জনতার দরবার থেকে পালানোর পথ বোধ হয় আর নেই। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আরেক পুরসভার গল্প, এখানে আবার একটু অন্যরকম। এগরায় বাগড়া, তমলুকের তালগোল। বিরোধী দলনেতার জেলায় 2 পুরসভা নিয়ে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা তৃণমূলের। খাড়াকে আমরা দুর্নীতির জন্য তখনও প্রতিবাদ করেছি, আজও প্রতিবাদ করেছি। একসাথে বসে তাকে স্যার বলতে আমরা পারবো না। তমলুকে চেয়ারম্যান বদল করেও তৃণমূলের শান্তি কই? নতুন চেয়ারম্যান দায়িত্ব নিতে না নিতেই দলের মধ্যে বিদ্রোহের সুর। তা স্পষ্ট হলো নতুন চেয়ারম্যানের ডাকা প্রথম বোর্ড মিটিংয়ে। বৈঠকে তমলুকের 20 জন কাউন্সিলরের মধ্যে ছিলেন না 11 জন কাউন্সিলর, যার মধ্যে 9 জন তৃণমূলের। দিন কয়েক আগে তমলুকে দলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সরিয়ে দেয় তৃণমূল। সেই পর্ব অবশ্য মসৃণ ছিল, কিন্তু চেয়ারম্যান হিসেবে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র ঘনিষ্ঠ চঞ্চল খাড়ার নাম ঘোষণার পর থেকে জল ঘোলা হতে থাকে। বৈঠক এড়িয়ে কি নিজেদের বার্তা দিলেন বিক্ষুব্ধরা? ভোটাভুটি হলে আজকেই তো উনি হেরে যেতেন। 20 জনের মধ্যে যদি 9 জন থাকে, তার মানে সেখানে তো এমনিই হেরে যেতে। সংখ্যাগরিষ্ঠ লোক যে ওনাকে মানে না, এটা তার প্রমাণ। কখনো কান ধরে ওঠবোস করে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, কখনো জেলা সভাপতিকে নিশানা, সর্বশেষ নতুন চেয়ারম্যানকে মানতে না চাওয়া। এই পরিস্থিতিতে তমলুকে দলের বিরোধী পক্ষ পার্থসারথী মাইতিকে সাসপেন্ড করল তৃণমূল। যা দেখে কেউ কেউ বলছেন সাসপেনশনের পর তমলুকে জোড়া ফুলের অঙ্ক কি গুলিয়ে গেল? কারণ চেয়ারম্যানের বৈঠকে তৃণমূলের জন্য 9 জন হাজির ছিলেন না। অনুপস্থিত ছিলেন 2 জন বিজেপি কাউন্সিলর। বিক্ষুব্ধদের সঙ্গে বিজেপি জোট হলে চাপ বাড়তে পারে শাসক দলের। দলীয়ভাবে একজনকে সরানোর অর্ডার আসছে, আর প্রশাসককে ভাবে বসানোর জন্য প্রশাসনের দিক থেকে পৌর নিগম থেকে অফিস লেটার আসছে। দুটোরই কোনো বৈধতা বা দুটোরই কোনো প্রসেস আমাদের কাছে পরিষ্কার নয়। কিভাবে পরবর্তী কাজ হবে, পৌরসভা অসম্পূর্ণ কাজগুলোকে সম্পন্ন করতে হবে। অন্তত কিছু কিছু পৌর আইন অনুযায়ী কিছু কাজকর্ম আমাদের আজকে মিটিংয়ে সম্পন্ন হয়েছে। তমলুকে পুরো এলাকায় পুরো ভোটে তৃণমূল জিতলেও অন্য নির্বাচনগুলোতে শহরের ভোটে বরাবরই ব্যাকফুটে শাসক দল। 2021-এর বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল তমলুক শহরে 5000 ভোটে পিছিয়ে পড়ে। 22-এর পুরো ভোটে অবশ্য তমলুকে 20,000-এর বেশি ভোটে এগিয়েছিল। গত লোকসভা নির্বাচনের ভিত্তিতে তৃণমূল আবার 5000 ভোটে পিছিয়ে পড়ে। সব মিলিয়ে তমলুক ঘিরে নাটক পুরো দস্তুর। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখবো যে এসআইআর চলাকালীন বিএলওদের যে মৃত্যু হয়েছে, সেই 2 বিএলওর পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস রাজ্য সরকারের। ঠিক কি বলা হয়েছে জানাবেন আমার সহকর্মী দীক্ষার সঙ্গে রয়েছে। দীক্ষা, দেখুন, নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে দুজন বিএলও, একজন মাল এবং মেমারিতে, তারা এসআইআর এ কাজ করতে গিয়ে সেই চাপ সহ্য করতে না পেরে তাদের 2 জনকে মৃত্যু আত্মঘাতী একজন হন বলে আপনাদের কাছে যে খবর এসেছিল, সেই 2 পরিবার যুক্ত করে টাকা এবং একজন হুগলির বিএলও সেই কাজ করতে অসুস্থের পরিস্থিতি পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়ার এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। সেটাই আমরা নবান্নের সূত্র থেকে জানতে পারছি। ধন্যবাদ। অর্থাৎ মৃতদের পরিবারকে নয়, শুধুমাত্র অসুস্থ বিএলওদেরও 1 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শর্মিষ্ঠা, আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় 1-এর পর 1 কর্মসূচি নিয়েছেন। সেটাকে ঘিরেই রাজ্য রাজনীতি এই মুহূর্তে বেশ সরগরম।
উপলক্ষ কি? মতুয়া ভোট, এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ, নাকি বনগাঁ পুরসভায় ডামাডোল সামলানো? আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁয় পরপর কর্মসূচি ঘিরে বঙ্গ রাজনীতিতে তুমুল কৌতূহল। বনগাঁয় সভা সেরে মতুয়া ঠাকুরবাড়ি, যেখানে সেই ঠাকুরনগর, সেখানেও মিছিল রয়েছে তৃণমূল নেত্রী। মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি অবশ্য ধর্তব্যের মধ্যেই আনছে না বিজেপি। যখন বড় মাকে কেউ চিনতই না, আমি বারবার ছুটে যেতাম। মতুয়াদের জন্য আমরা কিন্তু সবটা করেছি। 2011 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকরণে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ছিল মতুয়া ভোট। কিন্তু সেই মতুয়া ভোটে 2014 থেকে ভালো মতন ভাগ বসাতে থাকে বিজেপি। তার প্রভাব পড়ছে অন্যান্য বিধানসভাতেও, যা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে এসআইআর আবহে মতুয়াগড় বনগাঁয় মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াগড়ে হবে মমতা সভা আর পদযাত্রা। মতুয়াদের এই যে একটা সংকট তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেস পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছিলেন, আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। গত কয়েক মাসে বনগাঁ মহকুমার রাজনৈতিক অঙ্ক ক্রমশই বদলাচ্ছে। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ঘন ঘন কংগ্রেস সিপিএম নেতাদের উপস্থিতি। সুব্রত ঠাকুরকে সামনে রেখে মতুয়া মহাসংঘের নতুন কমিটি তৈরি এবং সদ্য বনগাঁ পুর এলাকায় অনাস্থা ঘিরে তৃণমূলে ডামাডোল। অনাস্থার সই না করায় বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে লাইন দিয়ে হামলা। আর দলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে মঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয়। রাজ্যে মতুয়া ভোটার প্রায় 1,80,00,000। 100টি বিধানসভা আসনে মতুয়াদের উল্লেখযোগ্য উপস্থিতি। 2021 বিধানসভা ভোটে মতুয়া প্রধান 21টি আসনের মধ্যে তৃণমূল 12টি ও বিজেপি জেতে 9টি আসনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সফরকে অবশ্য আমল দিচ্ছে না বিজেপি। কোনো মিছিলে কাজ হবে না। উদ্বাস্তু মানুষ যারা, মতুয়া মানুষ যারা আছে, তারা তৃণমূলের সঙ্গে নেই। মতুয়ারা যারা উদ্বাস্তু মানুষ আছে, তারা পরিত্রাণ চাইছে। আর এইসব নাটক করে কোনো কাজ হবে না, না অনশন করে কাজ হবে, না ওই পদযাত্রা করে কাজ হবে। বিধানসভা ভোটের নিরিখে বনগাঁ মহকুমায় 4টি আসনের মধ্যে 3টি বিজেপির দখলে, 1টি তৃণমূলের দখলে। আর লোকসভার হিসেবে 4-এ 4 বিজেপির। এসআইআর নিয়ে আতঙ্কের কার্যত জিগির তোলা তৃণমূল কি আরও বিষয়টি উস্কে দিতে চায়? মতুয়াদের পাশে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ছিলেন। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি। তারই প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শোভাযাত্রা বার্তা দিতে, যে মতুয়াদের উপর যদি আক্রমণ নেমে আসে, সবার আগে তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে। এসআইআর শুরু হওয়ার আগে থেকে মতুয়া প্রভাবিত এলাকাগুলোতে দায়িত্বের সঙ্গে সিএএ সহায়তা শিবির চালাচ্ছে বিজেপি, যা ভাওতা বলে তৃণমূল হাঁক পারলেও ক্যাম্পগুলোতে কিন্তু ভিড় কমেনি। আর এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াগড়ে যাওয়া কি এক ঝিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গুটি গুটি পায়ে রাজ্যের বিধানসভা ভোট এগিয়ে আসছে। রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে। বিধায়করা নিজেদের এলাকায় বাড়তি নজর দিচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কি নিজের কেন্দ্রে প্রস্তুতি শুরু করে দিলেন? একটা বৈঠক দেখে অনেকে কথা বলছেন, যদিও শুভেন্দু অধিকারীর দাবি এটা নিতান্তই রুটিন বৈঠক। নন্দীগ্রাম রাজনৈতিক পালাবদলের সময় থেকেই রাজ্য রাজনীতির হটস্পট নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর ফুল বদলের পর উত্তাপ আরও চরমে ওঠে। 21-এর মেগা ফাইট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 1956 ভোটে জয়ের কথা এখনো গর্বের সঙ্গে বলেন বিরোধী দলনেতা। 26-এ কি হবে? নন্দীগ্রামের বাগানে 2 ফুলই যে ফুটতে চাইবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুভেন্দু যথেষ্ট নজর রাখেন তার কেন্দ্রে। 25-এর শেষ থেকেই কি 26-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে প্রায় ঘণ্টা 2 বৈঠক করেন। রুদ্ধদ্বার বৈঠক শেষে শুভেন্দু অধিকারী যদিও বলেছেন এটা রুটিন বৈঠক, বিশেষ না, এটা কন্টিনিউয়াস। আমি পঞ্চায়েত সমিতির পদাধিকার বলে সদস্য, এটা আমার জায়গা। আমি 4 দিন অন্য জেলাতে গেলে আবার নন্দীগ্রামে আসি। কিন্তু শুভেন্দুর বৈঠকের কথা শুনেই খোঁচা দেওয়ার চেষ্টায় তৃণমূল। তাদের দাবি, দলের কোন্দল মেটাতেই নামতে হয়েছে বিরোধী দলনেতাকে। গত কয়েকদিনে নন্দীগ্রামে বিজেপির কিছু গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে, সেটাই হাতিয়ার করে তৃণমূল। বিষয়টা হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বারদের একজোট করবার শেষ প্রচেষ্টা। 2021-এর মর্যাদার লড়াইয়ে নন্দীগ্রাম থেকে 1956 ভোটে জয় শুভেন্দু অধিকারী। 2023-এর পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে 12টিতে জয় বিজেপির। 2 পঞ্চায়েত সমিতি দখল করে পদ্ম শিবির। 2024-এর লোকসভা ভোটে নিরিখে নন্দীগ্রামের 8,000-এরও বেশি ভোটে এগিয়ে বিজেপি।
লোকসভায় পাওয়া লিড কি এবারের বিধানসভাতে ধরে রাখতে পারবে পদ্মশিবির? তৃণমূলের অভিযোগ, বিধায়কের কাজে নাকি মানুষ সন্তুষ্ট নয়। উনি এতদিন এখান থেকে বিধায়ক হয়ে আছেন, নন্দীগ্রামের কটা রাস্তা করেছেন, কটা সাবমার্সিবল বসিয়ে পানীয় জলের ব্যবস্থা করেছেন, কটা পথবাতি বসিয়েছেন, শুধু তাই নয় কটা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সম্প্রসারণ করেছেন, উনি তো কিছুই করেননি। উল্টো দিকে বিরোধী দলনেতা বলছেন উন্নয়নের কাজে বারবার বাধা দিচ্ছে শাসক শিবির। পঞ্চায়েত সমিতি 2 বছর ধরে বহু বাধা দেয়, এরা সরকার বিরোধিতা করে, তারপরেও কর্মাধ্যক্ষরা অনেক কাজ করেছে। এখন যে বিরোধিতাটা করছে এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। অভিযোগ পাল্টা অভিযোগে নন্দীগ্রামের মাটি কি আবারও তেতে উঠতে শুরু করেছে? এসআইআর বাংলা ছাড়লেই যে বাজবে ভোটের ঘণ্টা। নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামের অঙ্ক প্রতি মুহূর্তে বদলাচ্ছে। বিরোধী দলনেতার পাশের কেন্দ্র খেজুরি, সেখানেও তো বিস্তর নাটক এবং টানাপোড়েন। আলোচনায় এক সাধারণ মানুষ, না তিনি কোনো জনপ্রতিনিধি নন, শুধুই সমর্থক। আর সেই সংখ্যালঘু মানুষটি হয়ে উঠলেন আয়ারাম গয়ারাম। আমাকে ওই অত্যাচারী পার্টি আমাকে নিজে গুলি মেরেছে। মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে নিয়ে খেলা করতেছে, উনি কোনো পুরনো লোককে কোনো সম্মান দিতে জানে না। বিজেপির যে কর্মীরা ওরা আমাকে ভয় দেখিয়েছিল যে তোমাকে বাংলাদেশ করে দেওয়া হবে, এসআইআর এর ভয় দেখিয়েছিল, জোর করে ওদের দলে আমাকে যোগ করা হবে। আমার সঙ্গে আজকে 30টা পরিবার যোগ দিয়েছে বিগত দিনে। আমি কথা দিচ্ছি পুরো 6 নম্বর অঞ্চলটাকে আমি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওই ভুলটা বুঝতে পেরে আমি আমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আপনি একা জয়েন করলেন না, আপনার সঙ্গে কে কে? আমার সঙ্গে 40টা পরিবার যোগ করলো। মানুষকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। আগামী দিন ঢল নামবে একেবারে, সংখ্যালঘুরাও আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে যুক্ত হবে। ভুল বুঝিয়ে তাকে বিজেপিতে জয়েন করে নিয়েছিল, সে তার নিজের ভুল বুঝতে পারে, আজকে সে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলো। কয়লা চুরি তদন্তে ইডির হানায় উদ্ধার বিপুল টাকা এবং সোনা। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে একযোগে ইডি হানায় উদ্ধার হলো যকের ধন। কয়লা পাচারের পর এবার কয়লা চুরি তদন্তে রাজ্য জুড়ে 25 জায়গায় তল্লাশি। ঝাড়খণ্ডে 18টি জায়গায় ইডি হানা হয়েছে। কয়লা পাচারের দ্রুত সামনে আনা হবে প্রভাবশালীদের নাম। সম্প্রতি সিবিআই আদালতে জানিয়েছিল এই কেন্দ্রীয় এজেন্সি। তারপরে আজ সকাল থেকে জোর তৎপরতা। সল্টলেক, আসানসোল, পুরুলিয়া সহ বাংলা ঝাড়খণ্ড সীমানার বিভিন্ন জায়গায় ইডি তরফ থেকে তল্লাশি চালানো হয়। একাধিক কয়লা মাফিয়ার বাড়িতে অভিযান চলে। কয়লা পাচারে এবার কি সামনে আসবে, তাহলে প্রভাবশালীদের নাম, এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।